বা বড় নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, যখন অনেকগুলো ছোট নেটওয়ার্ককে আপনি একসাথে করবেন, আইপি অ্যাড্রেস ওএসএস মানে নষ্ট যেন না হয় তার জন্য। তো আমরা একটু, এটা একবার সহজ, সামারাইজেশন প্রসেসটা একবারে সহজ, জাস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার হলেই হবে। দেখেন এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এই এই দুইটা ব্লককে আমি যদি সামারাইজ করি, আমার সামারাইজেশন নেটওয়ার্ক অ্যাড্রেস আসবে হচ্ছে এটা। তো এটা কিভাবে হয় সেটা আমরা একটা দুইটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। দেন আমাদের এই ব্লকটা নিয়ে আমরা আগে এখানকার সবকিছু বাইর করি। দেখেন, এটা আমাদের আগের মতোই। ওকে, তার মানে আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস 0, আমাদের ফার্স্ট আইপি 1, আমাদের ব্রডকাস্ট 255, আর লাস্ট আইপি হচ্ছে 201। আমরা এটাকে একটু অ্যালাইন করে নিই। এটা হচ্ছে এখানে থাকলে একটু দেখতে সুন্দর হয়। ওকে, একটা গেল। সেম ভাবে আমরা যদি দুইয়েরটা করি, সেমি আসবে, শুধু ওয়ানের জায়গায় 2 হবে। তখন আমাদের এখন সামারাইজ করতে হবে। তাহলে ওয়ানের নেটওয়ার্ক আর 2 এর নেটওয়ার্ক, মানে ওয়ানে যতগুলা ইউজার আইপি আছে এবং 2 নেটওয়ার্কে যতগুলা ইউজার আইপি আছে, এই সবগুলাকে একটা নেটওয়ার্ক করতে হবে। এটা হচ্ছে একসাথ করা, মানে সামারাইজ করা, একসাথ করা। তাহলে কত প্রিফিক্স নিলে আমার এই ওয়ানও একসাথে কাজ করবে, 2 একসাথে কাজ করবে, মানে একজন একজনকে পাবে, রিচেবল বা পিং করতে পারবেন বা একই নেটওয়ার্কে চলে আসবে। ওইটার জন্য মূলত আমরা দেখেন এখানে একটা প্রিফিক্স ধরছি হচ্ছে 22, 22, এখানে 0। এই প্রিফিক্সটা ধরলে মূলত আমার ওয়ানও কভার করবে, 2 ও কভার করবে। তাহলে আমরা এটাকে একটু ভাঙি, এটাকে যদি ভাঙি 22 যদি ভাঙি, আমরা সাবমিট মার্কস পাচ্ছি হচ্ছে 255, 255। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের 6 বিট, 6 এর সমান সমান হচ্ছে 252। তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে 4, 2 যোগ 4 যোগ 8। তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসবে হচ্ছে আমাদের 48.0.0। ফার্স্ট টাইপে হচ্ছে 68.0.1, লাস্ট টাইপে হচ্ছে 3.255, সরি 254, আর হচ্ছে 3.255 হচ্ছে ব্রডকাস্ট। মানে এখানে যদি আমরা একটা রেঞ্জ একটু লিখি, আইপি অ্যাড্রেস 0 থেকে 0 শুরু হয়ে এই আইপি গুলো শেষ হবে হচ্ছে, এই ব্লকের আইপি শেষ হবে হচ্ছে 3.255। তার মানে এই ওয়ানের জায়গায় এক সময় কি হবে, সরি 0 জায়গায় এক সময় কি হবে, 1 হবে। তার মানে এই ব্লক আবার কাভার হয়েছে। আবার 0 জায়গায় এক সময় কি হবে, 2 হবে, তার মানে 2 কাভার হয়েছে। আবার আমাদের 3 হবে, 3 কাভার হয়েছে। তার মানে আমরা হচ্ছে 1 এবং 2 নেটওয়ার্ককে একসাথে করার জন্য সামারাইজেশন ভ্যালু আমাদের হচ্ছে এটা। কারণ আমাদের সামারাইজেশন লাগবে হচ্ছে, আমরা যখন সামনের দিকে রাউটিং করবো তখন। তার মানে আপনি মাথায় রাখবেন, সামারাইজেশনের সময় এমন প্রিফিক্স নিতে হবে, যেই প্রিফিক্স নিলে আমার যতগুলো ডিপার্টমেন্ট আছে বা যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সবগুলো যেন কাভার করে। এটা হচ্ছে সামারাইজেশন। ওই ব্লকটা নিতে হবে, যে ব্লক নিলে আমার ওয়ানও কাজ করবে, 2 ও কাজ করবে, বা যদি এখানে এখানে যদি 3 থাকতো, 3 ও কাজ করতো। যদি 4 থাকতো তাহলে কিন্তু কাজ করতো না আমাদের এই প্রিফিক্স। এই হচ্ছে মূল বিষয়। এটা যদি আমরা যদি ভেঙে ভেঙে করি, যদি আপনাদেরকে এখন আমি আরো 10টা দিলাম, আপনারা করলেন, আমি এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব, ওইটা আপনার বাসায় প্র্যাকটিস করে নেবেন। ভাই ভাই 22-এর সাবনেট মার্কসটা তো বুঝি নাই। 22 হইলে আমাদের 22-এর হচ্ছে, ও 22-এর থেকে সামনে চলে গেছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, এখন ঠিক আছে। Right.
আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা একটু সামনের দিকে চলে যাই। মোটামুটি আমাদের আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 এর ভিতরে যে বিষয়গুলো ছিল, ক্লাস চিনা, আমরা এ ক্লাস বি ক্লাস সি ক্লাস আমরা চিনি। তারপরে হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাড্রেস পাবলিক অ্যাড্রেস আমরা চিনি। আমরা সাবনেটিংটা পুরো ক্লিয়ার, আমরা সবগুলো পার্টে আমরা শিখলাম। এরপর হচ্ছে আমাদের সামারাইজেশনটাও আমাদের একটু আইডিয়া নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করবেন না, তারা হচ্ছে সামনে যদি আমরা কনফিগার করতে করা শুরু করবো, তখন কিন্তু আপনি বুঝবেন না। কিন্তু কনফিগারের সময় যদি আবার আইপি অ্যাড্রেস এটা হয়েছে কেন, বা আপনি বসাচ্ছেন কাজ করতেছেন না, রাউটার মাত্র ঠিক করে পাচ্ছেন না, তখন কিন্তু ওই কোশ্চেন করেন, তখন আসলে আমাদের এই ক্লাস স্পিড থাকবে না। তো আপনারা যারা একটু দুর্বল আছেন, নিজেরাই আইপি অ্যাড্রেস চেঞ্জ করবেন, নিজেরাই করবেন। প্রয়োজনে পরবর্তীতে আপনি অনলাইনে অনেক সাবজেক্ট মার্কস ক্যালকুলেশন করার অনেক টুলস আছে, ওগুলো দেখে দেখে আপনি মিলাই নেবেন তাইলেই হয়ে গেল। কারণ আপনার যে এই টেকনোলজি যুগে যদি সবকিছু আপনি স্যারের কাছ থেকে বুঝে বুঝে নেবেন যদি লাইনে নেয়, তাইলে আপনি সারা জীবন শুধু ট্রেনিং করে যাইতে হবে। যেমন যে কিছু স্টুডেন্ট দেখবেন যে ক্লাস 1 থেকে 5 পড়ে, ও কিন্তু সারা জীবন 5 করতেই হয়, কারণ তার মাথায় আর নিজে যে শিখবে একটা বিষয়, সেটা কখনো সেট হয় না। তো আপনি নিজে কিছু শিখবেন, নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি সবার আগে আগে চালাইতে পারবেন। ওকে, আমরা আইএসএস 6 নিয়ে কিছু আলোচনা করবো। পরের তো আইপিএসএন 4 আমরা শিখছিলাম 32 বিট, মানে 2 এর উপর 32 বিট যত কোটি আইপি হয়, ওখানে 729 কোটি সামথিং আইপি। আর 2 এর উপরে যখন 128 বিট দিবেন, তখন হচ্ছে আনকাউন্টেবল আপনার আইপি হবেন, যেটা আপনি আসলে বলতে পারবেন না কতগুলো আইপি হচ্ছে এখানে। তো এই হচ্ছে আই ভার্সন 4। আই ভার্সন 4টা মানে কত বিট বা অক্টের দাম ভ্যালু কত, এটা আমরা সামনের দিকে আলোচনা করবো। ইন্টারনেট অ্যাসাইন অথরিটি আমরা আগে একবার বলছিলাম যে আই ভার্সন 4 এবং 6 বা সামনের দিকে যত আইপি অ্যাড্রেস আসুক না কেন, এই অথরিটিটাই মূলত হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো ডিস্ট্রিবিউশন করে, মানে বিক্রি করে, বাংলা এটা হচ্ছে এরা বিক্রি করে। আর এখানে হচ্ছে ইউনিকাস্ট, মানে কমিউনিকেশন করার জন্য ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। আমরা পরে শিখছিলাম হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। আর 6 এ ব্রডকাস্ট বলে কোনো শব্দ থাকবে না। এখানে হচ্ছে ইউনিকাস্ট 1 to 1 আগের মতোই, মানে আমার এই এই এই- এই রাউটারে যদি 1 আইপি বসে, ওই রাউটারে আর একটা 2 আইপি বসবে, একজনের সাথে একজন কমিউনিকেশন করবে। মাল্টিকাস্ট এটা আমাদের হচ্ছে যে এই একটা হোপ থেকে, মানে একটা ইন্টারফেস থেকে অনেকগুলো ইন্টারফেসের সাথে কমিউনিকেশন, বা অনেকগুলো হোপের বা হোস্টের সাথে কমিউনিকেশন করতে পারবে। মাল্টিকাস্ট এটা আমরা আগে আই ভার্সন 4 একবার বলছিলাম। এনিকাস্টটা হচ্ছে নতুন কনসেপ্ট, এটা আমাদের আই ভার্সন 4 এর সাথে এটা নাই। 6 এর এনিকাস্ট একটা আছে, এটা হচ্ছে সে আপনার যত কমিউনিকেশন আছে, আশেপাশে যত ডিভাইস গুলো থাকবে, এই সমস্ত ডিভাইসের সাথে সে কমিউনিকেশন শুরু করবে এনিকাস্ট আইপি দিয়ে। মানে মজার বিষয় হচ্ছে আই ভার্সন 4 এ যখন আপনি রাউটার বা পিসি গুলো এনাবেল করবেন কমিউনিকেশন করার জন্য, আর একটা আইপি লাগবেই। আর 6 এ আপনি এনিকাস্ট আইপি দিয়েও কমিউনিকেশন করতে পারবেন। বাই ডিফল্ট আপনার আমাদের হচ্ছে যে কন্ট্রোল প্যানেলে আমাদের যেখানে আইপি অ্যাড্রেস আছে, এখান থেকে আমরা বসাইতে পারি। আমরা 4 বসানোর সময় আমরা 4 এ ঢুকি, এখানে লিখি। আর যখন আমরা 6 বসাবো, তখন একটু নিচে নামলে দেখবেন আই ভার্সন 6, এখানে ডাবল ক্লিক করে এখানে এর 8টা অক্টেট পুরো এখানে আপনি লিখতে পারবেন। এর প্রিফিক্স এখানে লিখবেন, এর গেটওয়ে যেটা বাইরে হবে সেটা এখানে লিখবেন। আর ডিএনএস অ্যাজ ইউজুয়াল যে ডিএনএস থাকবে সেটা বসাবেন। এগুলো আমরা লাইভ আপনাদের অনলাইনে দেখাবো, কারণ হচ্ছে আমি আর একটা ক্লাস পরে আপনাদেরকে ভার্চুয়াল বক্সে উইন্ডোজ সেটআপটা দেখাই দিব। তখন আমাদের ভার্চুয়াল বক্সে 2টা পিসি থাকবে, ওই পিসি টু পিসি আমরা কমিউনিকেশন করা শিখবো। তখন নিজেরাই আপনাদের যখন কোথাও ল্যাবে আপনাদের কাছে 2টা পিসি থাকবে বা 100 পিসি থাকবে, আপনি একই সিস্টেমে
কমিউনিকেশন করতে পারবে, সেটা ফাইল শেয়ার হোক, প্রিন্টার শেয়ার হোক, সার্ভার হোক, সবার সাথে কমিউনিকেশন করতে পারবে। আমরা ওই জিনিসটা দেখাই দেবো সবাই। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের বড় পেজ। ওকে, মূলত এইটা হচ্ছে আমাদের শিকারি বিষয়। ওকে, তাহলে আমরা বলছিলাম আই ভার্সন 4 এর টাইপ আমরা শিখছিলাম, ওইখানে যে ক্লাস বলা হইতো। আর 6 এ যখন আসবে, এখানে হচ্ছে মূলত বলা হবে গ্লোবাল ইউনিকাস্ট, লিঙ্ক লিঙ্ক লোকাল, ইউনিক লোকাল, মাল্টিকাস্ট, এনিকাস্ট, লুপব্যাক, আনস্পেক্ট। তার মানে আমাদের মূলত লাগবে হচ্ছে এই পর্যন্ত, সরি, লুপব্যাক পর্যন্ত আমাদের কাজ। তো গ্লোবাল ইউনিকাস্ট হচ্ছে যেটাকে আমরা এই আই ভার্সন 4 এর ভিতরে আমরা বলতাম হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট। তো গ্লোবাল ইউনিকাস্টের আইপিটা দেখতে শুরু হয় হচ্ছে মূলত এরকম। আর লিঙ্ক লোকাল, এটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের ইন্টারফেস কমিউনিকেশন করার জন্য একটা আইপি অ্যাড্রেস রেডি হয়। এটা আমরা সবগুলো পিসিতেই দেখবেন যে এই একটা আইপি অ্যাড্রেস শো করবে অটোমেটিক, মানে আপনি বসাইতে হবে না। দেখেন আমি একটা সিএমডি ওপেন করি, সিএমডি এখানে ওপেন করে যদি আমি শো আইপি কনফিগ, যদি আমরা এখানে আইপি কনফিগ দিই, দেখেন আমার এই পিসিতে কিন্তু একটা আইপি অলরেডি আই ভার্সন 6 এর বসে গেল। এটা আমি কোথাও বসাই নাই, এটা হচ্ছে অটোমেটিকই বসে। এটা লিঙ্ক লোকাল আইপি। তো লিঙ্ক লোকাল আইপি আমাদের ওরকম মানে এই হোস্ট টু হোস্ট কমিউনিকেশন ক্ষেত্রে লাগে না, অন্য কাজে লাগে। আর ইউনিক লোকাল, এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে এফসি আর দুই একটা ভ্যালু আছে, এটা দিয়ে আমরা শুরু করি। আর মাল্টিকাস্ট হচ্ছে ডাবল অ্যাপ দিয়ে হচ্ছে মূলত মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস শুরু হয়। আর আই ভার্সন 4 এ আমাদের যেরকম লুপব্যাক আইপি অ্যাড্রেস ছিল, ওই যে 127, আর 6 এ হচ্ছে ডাবল ক্লোন দিয়ে 1। তো এই হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসের 6 এর টাইপ গুলা। এখন আইপি অ্যাড্রেস দেখতে কেমন হবে? যেরকম হচ্ছে আমরা করে হচ্ছে 1.1.1.1 লিখতাম, এখানে আসলে আসলে কিভাবে লিখবো, মানে আই ভার্সন 4টা হচ্ছে নাম্বারিক ভ্যালু, আর আই ভার্সন 6 হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। মানে এখানে আমাদের নাম্বারও থাকবে, আবার হচ্ছে লেটারও থাকবে, দুইটা ভ্যালু নিয়ে একসাথে লিখতে হবে। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট, এটা আমরা সবাই মুখস্থ করে নেব, মানে এটা থিওরিটিক্যাল জিনিস, এটা আপনারা ভালো করে বুঝে নেবেন। ওকে, এটা হালকা একটু সাবনেটিং, একটু মানে আমরা বললাম না, এটা মানে আপনার এত বেশি আইপি, আপনাকে যে কাউন্ট করার হিসাব করার দরকার হবে না। তো যদি আমরা বলি আই ভার্সন 6 এর সিআইডি গুলা কিরকম হয়, এই যে এই 64 বা 48 বা আপনি আপনার মতো করে লিখতে পারবেন। আর আমাদের হচ্ছে ইয়েতে কি বলে, পরে পরে হচ্ছে একটা অক্টেটে হচ্ছে আমরা মিনিমাম একটা আমাদের নেটওয়ার্ক থাকতো, তখন 8 বিট থাকতো নেটওয়ার্ক। আর এখানে হচ্ছে 64 বিট থেকে নেটওয়ার্ক শুরু হয়। তার মানে হচ্ছে আপনার কাছে 60টা অক্টেট বা হচ্ছে
3টা অক্টেট আপনি আগে থেকেই ফিক্স করে রাখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে নেট করা প্রয়োজন হয় না i/6 এর, কারণ আইপি অ্যাড্রেস অনেক বেশি, এই কারণে নেট না দিলেও কাজ হয়। তারপর নেট দিয়েও কাজ করতে পারবেন। আমাদের i/6 নিয়ে আমরা কাজ করবো, তখন আমাদের একটু ব্যাপারটা আমরা i/6 এর কি সেল রাখবে, i/6 টা দেখতে কিরকম হয় বা কোন আইপি অ্যাড্রেসটা আমরা লিখবো, লোকাল আইপি কোনটা হয় সেই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারবো। তারপরে সেটা হচ্ছে লোকাল আইপি। আর গ্লোবাল আইপি আমার হচ্ছে 2000 বা 3000 4000 একবার সহজ। আমাদের হচ্ছে এই দুটো জিনিস শিখলেই হয়। তোর যেরকম আমরা এ বি সি, তার ভিতরে প্রাইভেট, তার ভিতরে আবার রেঞ্জ, তার ভিতরে পাবলিক, তার ভিতরে আবার রেঞ্জ, অনেকগুলো জিনিস শিখছি। শিখছে কিন্তু একটা কঠিন বিষয়। শিখলে কিন্তু এই দুইটা জিনিস আপনার শিখলে হয়ে যাবে। পাবলিক ক্যাপে কিনলে ফার্স্টে যদি দেখেন 2000 বা 3000 লোকাল আইপি কিভাবে ইউজ বা লোকাল আইপি কম্পিউটার অ্যাপস দিয়ে শুরু করবে। অ্যাপসটি এরপরে 0 0 বা 01 বা 02 এরপরের অক্টেট গুলাতে আপনি এবিসিডি দিয়ে 1 2 দিয়ে লিখতে পারবেন। আমরা হেক্সাডেসিমাল বুঝি, আমাদের হচ্ছে এ থেকে এফ ফুল। আমার শুনতেছেন কথা? জি, শুনতে পাচ্ছি। কারো সমস্যা হলে বললেন, হ্যাঁ? মানে এটা আমাদের থিওরিটিক্যাল জিনিস, আমরা জাস্ট আলোচনা করে যাচ্ছি, আপনারাও জিনিসগুলো একটু মুখস্থ করে নেবেন, যেন কোশ্চেন করলে আপনি বলতে পারেন। স্যার IPv6 কি কেস সেনসিটিভ? আর একটু করে বলেন। মানে স্যার IPv6 যে অ্যাড্রেসটা, এটা কি কেস সেনসিটিভ, মানে আপার কেস লোয়ার কেস আলাদাভাবে হইতে হবে এরকম না কিছু? না না, i/6 এ মানে ক্যাপিটাল আর স্মলার তো কোনো বিষয় না। আপনি, আমরা যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি, এখানে আপার কেস লোয়ার কেসে শুধু কোনো যদি ডাটাবেজ লেভেলের কোনো কিছু হয় তখন হচ্ছে ওই জিনিসটা চিন্তা করতে হয়। যেমন আমার পাসওয়ার্ড, ইউজার নেম, এটা ডাটাবেজে বড় অত দেন, ওটা ওইভাবে দিতে হয়। আর আপনি যখন মেল আইডি যখন লিখবেন, আপনি বড় হাতের লেখেন ছোট হাতের লেখেন, মেল যাবে, সমস্যা নাই। আর এখানে আইপি অ্যাড্রেস যখন বসাবেন, তখন সে বাই ডিফল্ট আপনি ছোট হাতের দিলেও সে শো হওয়ার সময় কিন্তু দেখাবে যে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মানে আপনি ছোট হাতের লেখলেও নিবে, আপনি যদি মনে করেন যে ছোট হাতের নিবে না, এটা হচ্ছে হয়তো অনেকে অনেক রকম বলে, ওরকম কিছু না। ওকে স্যার। ওকে, এটা আমরা অলরেডি এগুলো আলোচনা করছি, এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন। তো আমরা যখন i/6 নিয়ে কাজ করবো, তখন আমাদের একটু লাগবেই ইউনিক লোকাল এফসিআইপি দিয়ে আমরা রাউটিং করব, ভিসিতে বসাবো এই। আর আমরা যখন বিজনেস করব তখন হচ্ছে আমাদের গ্লোবাল আইপি, আমার আইএসপি, আমার হচ্ছে আপার লিঙ্ক বা আমার অফিস টিম, তারা দিবে যে আপনার আইপি হচ্ছে এটা, এটা থেকে এটা ইউজ করেন, আমরা এটা থেকে এটা ইউজ করা শুরু করি। তো কারণ এখানে তো আপনার আইপি অ্যাড্রেসের অভাব নেই, এই কারণে আপনাকে অত বেশি চিন্তা করতে হবে না যে কত ভাঙতে হবে বা ইয়ে করতে বাইর করতে হবে। শুধু আপনি বাইর করবেন আইপি প্রিফিক্স করে দিচ্ছে এত, তাহলে এই প্রিফিক্স হলে আমার গেটওয়ে কোনটা হয় এটা বাস শেষ। আর আর শুধু লিখে যাবেন। আমরা কতগুলো ল্যাব করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। 6 একবারে সহজ। আর আমরা 4 এত কঠিন জিনিস শিখে চলে আসছি। 6 মানে আমার কাছে 6 সবসময় সহজ মনে হয়, কারণ 4 শিখতে অনেক কষ্ট হয়েছে। 6 শিখতে কারোই কষ্ট হয় না। যে কেউ 2 ঘন্টা 6 নিয়ে আলোচনা করবে, আপনি দেখবেন 6 এক্সপার্ট হয়ে গেছে। আমরা হেক্সাডেসিমাল বলছিলাম, আমরা এখানে আরেকটা জিনিস ছিল, এটা তো আচ্ছা যাক। আমাদের i/6 হচ্ছে 128 বিট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আমাদের এখানে 8টা অক্টেট থাকবে, 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে আইপি অ্যাড্রেস। 8টা অক্টেটের পরে আমরা কি করব, স্ল্যাশ দিয়ে এখানে একটা যে কোনো প্রিফিক্স আমরা এখানে একটা বোঝানো আছে কি পেজ থাকে। আই ভার্সনটা দেখে একটু বড় তো,
কারণ 8টা অবজেক্ট আপনি কমপ্লিট করে ছোট করে লিখতে পারছেন। ছোট করে লেখাটাকে বলা হয় জিরোকে অমিট করা। জিরোকে জিরো যে জায়গায় জায়গায় থাকবে, অনেক সময় আমাদের কি হয় নেটওয়ার্ক অ্যাড্রেস বা হোস্টেল ফার্স্টের গুলো জিরো জিরো হয়, লাস্টটা আমরা চেঞ্জ করি। তখন জিরোকে অমিট করে লেখার জন্য আমরা ডাবল কোটেশন লিখতে পারি। এই এই সাইডটা জিরো আর এই সাইডটা জিরো না লিখে আপনি ডাইরেক্ট ডাবল কোটেশন লিখতে পারেন। ডাবল কোটেশন মানে হচ্ছে মাঝে আরো ষোলো বা আট করে আসতে হবে। ভাই এখানে যদি 3টা গ্রুপ হচ্ছে জিরো থাকতো তাহলে আমরা ক্লোনটা কি 3টা দিতাম? না, কোন কোন দেওয়া যাচ্ছে ওই তিনটা আছে, এই কারণে দেওয়া হয়েছে। তিনটাকে আপনি ছোট করতে পারবেন। জিরোকে মানে আইওএসএল সিক্স যখন পুরোটা লিখছেন, লেখার পরে আপনি কোনো কম্প্রেস বা জিরোকে অমিট করবেন, তখন ডাবল জিরো মানে দুই অক্ষরের জিরো একসাথে অমিট করা যাবে ডাবল কোটেশন। আর লেফট সাইডের জিরোকে না লিখলেও হবে, কিন্তু রাইট সাইডের জিরো আবার লিখতে হবে। এই সাইডের কিন্তু জিরোটা লেখা আছে, লেফট সাইডের জিরোটা কিন্তু লেখা আছে। এটা হচ্ছে মানে আইওএসএল সিক্স এর জিরোকে অমিট করা বা আই বড় আইপি লিখতে সমস্যা এটা কম্পেয়ার করতে পারবেন। তবে কখন যখন জিরো থাকবে, জিরো না থাকলে এটা করা যাবে। ভাই হচ্ছে এখানে কম্প্রেস করার জন্য আমাদের 2টা গ্রুপ জিরো কম্প্রেস করলাম। আবারও যদি আবারও যদি 2টা জিরো থাকে সেক্ষেত্রে একটা আইপি অ্যাড্রেসের ভিতরে 2 জায়গায় ডাবল ক্লোন ইউজ করতে পারবো কিনা? না, দেখেন, ধরেন আপনার একটা আইপি তুললেন, আবার হচ্ছে এখানে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর জিরো 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 ওয়ান টু থ্রি ফোর জিরো 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 ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আরেকটা আছে। এখন এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 8টা অক্টেট 16 বিট, তাই না? এটার একটা অক্টেটের ভ্যালু কত, বিট কত একটা অক্টেটের? 8 8 16 বিট করে। 16 বিট করে। 16। হুম, মানে এই তাহলে হচ্ছে এই এখানে টোটাল 8 পূরণ 16, তার মানে 128 হচ্ছে না? 128 বিট, হ্যাঁ। হুম। তার মানে দেখেন এই দুইটা 16কে আপনি ডাবল কোটেশনে করতে পারবেন। ধরেন হচ্ছে কপি পেস্ট পেস্ট, এইটা বাদ দিলেন আর এটা বাদ দিলেন। এই এই দুইটা এখন অমিট হয়েছে মানে বাদ বাদ গেছে, কিন্তু হুম, এটা এটা একটা আছে, কিন্তু এটা এটা তো আর বাদ দিতে পারবেন না। না এখানে শুধু জিরো দিতে হবে। এটা হয় 60টা জিরো দিতে পারেন, আর নাহলে একটা জিরো দিতে পারেন। হুম, এটা এই পাশে আমাদের কি থাকলো, প্রিফিক্সটা থাকলো। জি এখন এখানে চাচ্ছি আমি যে ওপরে যদি ডাবল টু ই1 যেটা দিয়েছেন ওইখানেও ডাবল জিরো দিয়ে যদি থাকে, হ্যাঁ হ্যাঁ, এই এমন জায়গাটা যদি থাকে তাহলে কম্প্রেসটা কি হবে? না, এখানে আমাদের একটা সূত্র মূলত হচ্ছে এই এই ডাবল কোটেশন একটা সেটে একবার বসাইতে পারবেন। আচ্ছা 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 একটা সেট একটা আইপিতে একবারে আপনি অমিট করতে পারবেন, মানে এরকমও থাকবে এরকমও থাকবে। এই কন্ডিশনে কখনো আইপি অ্যাড্রেস হয় না, বুঝছেন? আচ্ছা আচ্ছা বুঝতে মানে পারছি। এরকম হলে কিন্তু আইপি অ্যাড্রেস হবে, এটা কিন্তু আইপি অ্যাড্রেস না। মানে আপনার তো এই জায়গায় একটা ভ্যালু থাকা লাগবে, এই জায়গায় 1 থাকা লাগবে না, বা থাকা লাগবে না, তাহলে না সে একটা আইপি হইলো। সব জিরো ধরে সব লাস্টে যদি সব জিরো হয় তাহলে তার কোনো ভ্যালু নেই, মানে লাস্টে কোনো একটা ভ্যালু থাকা লাগবে, তাইলে হতো। এই কারণে আমরা ডাবল কোটেশন দুইবার ইউজ করতে পারবো না। আচ্ছা আচ্ছা এই বুঝতে এই পাশে পারছি। তো আমার থাকবেও না, কারণ এই পাশে তো একটা ভ্যালু একটা মানে নাম্বার একটা ইয়ে থাকবে,
আইপি থাকবেই। তাহলে হচ্ছে মোটামুটি আমরা কি জিরোকে রিমুভ করা বা অমিট করা এটা আমরা একটু বুঝি, মানে এটা জাস্ট একটু ছোট করার জন্য আর কি। এটা আপনি না বুঝলেও কোনো সমস্যা নেই, আপনি পুরোপুরি 8টা অক্টেটেই লিখে যাবেন, তাইলেই হয়ে গেল। এটা একটা কাজ আমাদের শর্টকাট করার জন্য এইটুকু আমরা শিখি আর কি, আর কিছু না। এটা আমাদের ক্লিয়ার, এটাও আমাদের ক্লিয়ার, এটাও আমাদের ক্লিয়ার, ঠিক না? এখন আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে আইভার্সন 6 এর লুপব্যাক অ্যাড্রেসটা বলেন, তাহলে বলতে পারবেন না? ডাবল ক্লন হ্যাঁ বলতে পারবো। এরপরে আমার যদি বলে যে আপনি একটা আইভার্সন 6 এর একটা প্রাইভেট আইপি লেখেন, তো তখন কোনটা লিখবেন? লিঙ্ক লোকাল হ্যাঁ, ইউনিক 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 লিংক কোনো কাজ নাই, ইউনিক। বুঝছেন? ও আচ্ছা ইউনিক আচ্ছা লোকাল হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। তাহলে এফসি দিয়ে একটা আইপি লিখে দিবেন, তাহলে হয়ে গেল। এফসি এফসি বা এফডি দিয়ে একটা আইপি লিখে দিবেন, ইউনিক লোকাল। হ্যাঁ আর যখন গ্লোবাল বলবে তখন 2000 বা 3000 দিয়ে একটা আইপি লিখে দিবেন। এখন 2000-3000 আইপি গুলো মার্কেটে সেল করতেছে, হয়তো ভবিষ্যতে আবার 4000, 5000, 6000 রেঞ্জ গুলা সেল করা শুরু করবে। তো আমাদের এইটুকু একটু ভালো করে মানে আমরা হচ্ছে প্র্যাকটিস করে নেবো, তাইলেই আমাদের কাজ শেষ। কেবলটা হচ্ছে মূলত আমাদের মানে কেবলের বেসিক কিছু থিওরি আছে, যে আমরা যে ইউটিউবে কেবল ইউজ করি, তো ইউটিউবে কেবল গুলো আমাদের অনেক কাজে ইউজ করি আমরা, এটা আমরা টুকটাক সবাই জানি অলরেডি। তো এখানে হচ্ছে আমাদের 3টা টাইপের আমাদের কেবল সব মানে কানেক্টর বা কেবল তৈরি করতে হয় যখন আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করি। একটা হচ্ছে স্ট্রেট থ্রো কেবল, অথবা আমরা অনেকে প্যাচ কেবল বলা হয়। স্ট্রেট থ্রো কেবল এবং ক্রস ওভার কেবল এবং রোল ওভার কেবল। তো স্ট্রেট থ্রো কেবলটা হচ্ছে মূলত পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করার জন্য, মানে আমাদের যেমন পিসির সাথে সুইচ বা সুইচ সাথে রাউটার, যেটাকে আমরা বলি ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস। ডিফারেন্ট ডিভাইস না, কিন্তু স্টেট কেবল কখন বানাবেন, ক্রস ওভার কেবল কখন বানাবেন, এটা কিন্তু আমাদের বুঝা লাগবে। ডিফারেন্ট ডিভাইস না, এটাকে বলা হয় ডিফারেন্ট টাইপ ডিভাইস। যেমন সুইচ টু সুইচ, এটা দেখতে একই রকম, কিন্তু এটা যদি চিন্তা করি যে আমার এই কি বলে রাউটার টু সার্ভার, লেয়ার লেয়ার 2 3 হ্যাঁ হ্যাঁ, রাউটার টু সার্ভার, রাউটার আলাদা ডিভাইসের নাম, সার্ভার আলাদা ডিভাইসের নাম, তাহলে এখানে কি কেবল হবে? রাউটার টু সার্ভার। ডিফারেন্ট ডিভাইস এখানে স্টেট থ্রো এটাই আমি শিখাচ্ছি আর কি, যেটা আপনি শিখছেন ওই ধরেন হচ্ছে ওটা ভুল শিখছেন, এই সব ঘটনা। মানে আমরা যেটা অনেকে শিখে আসি আর কি, বা অনেকে শিখায় যেটা হচ্ছে ভুল শিখায়, বুঝছেন? কারণ আমি ধরেন অনেক দিন থেকে শিখাই, তো কারণ অনেকে এগুলো জানেও না। আপনি শিখছেন যে স্যারে বলে দিচ্ছে যে ডিফারেন্ট হইলেই বলে দিবেন যে হচ্ছে স্টেট, আর সেম হইলে বলে দিবেন হচ্ছে ক্রস, ঠিক না? মূলত সেম মানে কাকে বলে, সেম জিনিসটা বোঝা লাগবে। সেম হচ্ছে সেম টাইপ। এখন সেম সার্ভার টাইপের ডিভাইস সেম টাইপের ডিভাইস হইতে হবে, তাহলে ক্রস হবে, আদারওয়াইজ ক্রস হওয়ার সুযোগ নেই। সার্ভার এবং রাউটার দুইটা কিন্তু নাম দুইটা, কিন্তু এই দুইটা কিন্তু সেম লেয়ারে কাজ করে। হুম এই কারণে আমাদের এটা সেম ডিভাইস, এই কারণে এটা ক্রস ওভার কেবল হবে। তো রাউটার টু সার্ভার কখনো স্টেট কেবল হবে? হবে না। যেমন আমাদের প্রজেক্টর আর রাউটার, রাউটারের পোর্ট থেকে ডাইরেক্ট আপনি প্রজেক্টর লাগাবেন, বা রাউটার পোর্ট থেকে ডাইরেক্ট আপনি সিসি ক্যামেরা লাগাবেন, তাহলে কিন্তু আপনাকে এখানে ক্রস ওভার কেবল লাগাইতে হবে। মানে এই সমস্যাটা যখন এই থিওরিটা যারা যারা মানে পারবেন না বা বুঝতেছেন না, তারা এই বেজালে পড়বেন কখন, যখন আপনার ডাটা সেন্টারে কাজ করবে। কারণ ডাটা সেন্টারে কাজ করলে কি হবে, ওইখানে একসাথে কি হয়, সব ডিভাইস থাকে।
এখন আপনি হয়তো আপনার ফায়ারওয়াল একটা ডিভাইস আছে, ওর পোর্ট থেকে আপনাকে রাউটারে একটা পোর্টে কেবল লাগাইতে হবে। এখন আপনি দেখবেন যে ফায়ারওয়াল রাউটার দুই জিনিস স্টেট কেবল নিয়ে দৌড়াদৌড়ি করবে, কাজ হবে না। ওইখানে দিতে হবে কি ক্রস ওভার কেবল। রাউটার এবং ফায়ারওয়াল দুইটাই সেম ফাংশনে কাজ করে, মানে সেম টাইপ, সেম জিনিস, সেম লেয়ার। তো এটা সেম বিধে এখানে ক্রস ওভার কেবল হবে। তাহলে স্টেট কেবল আর ক্রস ওভার কেবল আর কখনো কারো ভুল হবে? সেম ডিভাইস কাকে বলে, ডিফারেন্ট ডিভাইস কাকে বলে, এটা ভালো করে বুঝবে। সেম ডিভাইস যখন বুঝবেন যে দুইটা ডিভাইসে আইপি বসানো যায়, সেটা হচ্ছে সেম ডিভাইস। আর যখন দেখবেন যে দুইটা ডিভাইস আইপি বসানো যায় না, তাহলে বুঝবেন হচ্ছে ডিফারেন্ট ডিভাইস। সাপোজ আমাদের লেয়ার 2 সুইচ একটা আছে, এই সুইচে কিন্তু আইপি বসানো যায় না। আর আমার কাছে একটা রাউটার আছে, ওর পোর্ট আছে, ওর পোর্টে আইপি বসানো যায়, তাহলে এটা ডিফারেন্ট হইলো। তাহলে ওই সুইচ আর রাউটার আমরা এখানে স্টেট কেবল বসাই দিই। কিন্তু আপনার কাছে একটা সুইচ আছে যেটা লেয়ার 3, যার পোর্টে আইপি বসানো যায়, আর আপনার কাছে রাউটারও আছে যার পোর্টে আইপি বসানো যায়। তাহলে সুইচের পোর্টে আইপি বসানো আছে, রাউটার পোর্টে আইপি বসানো আছে, দুইটা কিন্তু সেম হয়ে গেছে। এখানে আপনাকে ক্রস কেবলটা লাগাইতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা মনে জি রাখবে। এটা অনেক বড় বড় বহুত বড় ইঞ্জিনিয়ার আছে, মানে অনেক বছর ধরে কাজ টাজ করে বা কাজ টাজ শিখায়, সেই কিন্তু এই ভুল থিওরি দিয়ে চলে যাবে না। আচ্ছা, ক্রস রোল ওভার কেবলটা হচ্ছে মূলত, এটাকে আমরা বলি সহজ ভাষায় কনসোল কেবল। তো এই কেবলটা তৈরি করার জন্য একটা সূত্র আছে, এই কেবলটা তৈরি করার জন্য একটা সূত্র আছে, রোল ওভার তৈরি করার জন্য আরেকটা সূত্র আছে। স্টেট কেবল তৈরি করব, যেটা আমরা IEEE এর একটা সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী ক্রস ওভার আর স্টেট কেবল ওইটা দিয়ে তৈরি করব। আর রোল ওভার কেবলটা হচ্ছে মূলত আপনি কানেক্টরের এই পাশে যে কেবল গুলো কালারটা হবে, ঠিক কানেক্টর ওই অপর প্রান্তের যে কানেক্টরটা আছে তার বিপরীত হবে, উল্টা কেবল হবে, উল্টা কালার হবে, তাইলে হচ্ছে রোল ওভার কেবলটা হয়ে যাচ্ছে। কিন্তু রোল ওভার কেবলটা মূলত হচ্ছে আমাদের তৈরি করতে হয় না, কারণ হচ্ছে এটা আমরা কনসোল কেবল হিসেবে ইউজ করি। আর কনসোল কেবল গুলো মার্কেটে রেডিমেড ফ্যাক্টরি মেড তৈরি করা থাকে, আমরা কিনে নিয়ে এসে রাউটার বা সুইচ বা আমাদের সার্ভারে আমরা লগ ইন করার জন্য ইউজ করি। রোল ওভার কেবল মূলত আমাদের নেটওয়ার্কিং করার ক্ষেত্রে বা ডিভাইস কানেক্টিভিটি করার ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো রোল ওভার কেবলটা মূলত হচ্ছে ম্যানেজমেন্ট, মানে কনফিগার করার জন্য প্রয়োজন হয়। যে আপনার কাছে একটা নতুন ফায়ারওয়াল চলে আসলো, নতুন রাউটার আসলো, তাহলে ফার্স্ট টাইম লগ ইন করবেন কিভাবে, রোল ওভার কেবল দিয়ে বা কনসোল কেবল দিয়ে। আর আমাদের যে ডিভাইস গুলো থাকবে, ডিভাইস গুলো কানেক্ট করার জন্য আমরা স্টেট কেবল বা ক্রস ওভার কেবল যে কোনো একটা দিয়ে আমরা সমস্ত ডিভাইস গুলো কানেক্ট করি। তাহলে আমরা একটা কেবলের নাম জানি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, শিল্ডেড টুইস্টেড পেয়ার, এসটিপি, ইউটিপি। এটার আবার অনেকগুলো টাইপ আমরা শুনছি, ক্যাটাগরি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, আস্তে আস্তে বাড়ে। মানে ক্যাটাগরি মানে হচ্ছে প্রায় বিভিন্ন ধরনের, এখানে ফ্রিকোয়েন্সি গুলো সেপারেট হবে, ডিস্টেন্সটা সেপারেট হবে, ডাটা ট্রান্সফার স্পিডটা সেপারেট হবে। তো আপনার নেটওয়ার্কে কেমন বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি কেবল কিনতে হবে, কানেক্টর কিনতে হবে, বসাইতে হবে। ওকে, তো আমরা ওই সময় বললাম যে কালার কোড, এখানে দুইটা কালার কোড আছে, যে কোনো একটা কালার কোড মেনটেন করলে আমাদের কাজ হবে, কোনো সমস্যা নাই। মানে একটা কালার, মানে T5C8A বা 8B, এখানে এতে বিতে হচ্ছে আমাদের হচ্ছে অরেঞ্জটা ফার্স্ট, বিতে হচ্ছে কি অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জটা প্রথমে লিখতে হয়, আর এতে হচ্ছে আমরা হোয়াইট গ্রিনটা ফার্স্টে লিখি, এইটুকুই পার্থক্য। তাহলে আমাদের কালার কোডটা কি ফার্স্টে হবে, মানে আমাদের যে ইউটিউবি কেবল আছে, ইউটিউবি কেবলের ভিতরে 8টা তার আছে, মানে আমরা যারা ক্যাট 5, 6, 7 এগুলো এই কেবল গুলো দেখছি আর কি। বাট আমাদের আগে যে কেবল গুলো ছিল ওইটার ভিতরে আবার 60টা কেবল ছিল। আমরা এখন ওল্ডের বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, এখন আমাদের 8টা কেবল আছে, 8টা নিয়ে আলোচনা করি। 8টা কেবলের ভিতরে হচ্ছে আমাদের এই কালার গুলো ভাগ করা আছে, মানে একটা কেবল, একটা তার পাবেন হচ্ছে অর্ধেক হোয়াইট কালার, অর্ধেক হচ্ছে অরেঞ্জ কালার বা ব্লু কালার বা ব্রাউন কালার, মানে আমাদের যে 4টা কালার আছে, সেই 4টা কালার যে কোনো একটা কালার থাকবে মিক্স করা।
আর আরেকটা থাকবে পুরোপুরি হচ্ছে ওই কালার। তো এই কারণে আমাদের যে কোনো একটা সূত্র নিয়ে আমরা তৈরি করলে আমাদের হয়ে যাবে। দেখেন আমাদের স্টেট কেবল হচ্ছে কি আমরা যে কোনো একটা সূত্র এইভাবে এইভাবে এই প্রান্তে যেভাবে বানাবো ঠিক অপর প্রান্ত সেম কালার কোড দিয়ে দেবো, তাহলে স্টেট থ্রো কেবলটা হয়ে যাবে। আর যদি এই পাশে যদি এই কালারটা দিই, আর ক্রস ওভারের জন্য আমাদের একটা সূত্র আছে, আমরা যেটা বলি হচ্ছে এই পাশে মানে 1 নম্বর কালার হয়ে যাবে ওই পাশে 3 নম্বর কালার, 2 নম্বর কালার হয়ে যাবে ওই পাশে 6 নম্বর কালার, এই পাশে 3 নম্বর কালার হয়ে যাবে এই পাশে 1 নম্বর কালার, 4 5 সমান সমান থাকবে, এখানে 6 হবে এখানে 2, আর হচ্ছে 7 8 সমান সমান থাকবে। তাহলে আমাদের ক্রস ওভার কেবল হয়ে গেল। তো কেবল তৈরি করা কঠিন কিছু না, এটা আপনি যখন ফিজিক্যালি পাবেন শুধু কালার কোডটা মুখস্থ রাখবেন, 2টা কানেক্টর তৈরি করলেই দেখবেন যে 3 নম্বরের সময় আপনি সুন্দর করে তৈরি তৈরি করে হচ্ছে, আর কোনো সমস্যা হবে না। তো কালার কোড একটু মনে রাখবেন। এই কালার কোড গুলা মানে আমাদের অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ গ্রিন হোয়াইট, হোয়াইট গ্রিন ব্রাউন হোয়াইট ব্রাউন, 8টা দেখেন এই 8টাকে বলে 8টা কিন্তু আলাদা। এখানে কি টিএক্স প্লাস টিএক্স মাইনাস আরএক্স প্লাস আরএক্স মাইনাস, মানে রিসিভ এবং ট্রান্সফার যখন আমরা করি তখন প্লাস মাইনাস হয়, এটা হচ্ছে 60টা কেবল প্রয়োজন হয়। তার মানে 1 2 3 এবং 6, 1 2 3 6 এই 60টা কেবল যদি আপনি ঠিক 60টা তার যদি আপনি ঠিক মতো লাগাইতে পারেন, আপনার ফিজিতে কমিউনিকেশন শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট একটা ব্যান্ডউইথ ফিক্সড হবে। মানে আমরা যেটা বলি যে 60টা তারে যখন ঠিক মতো আপনার কানেক্ট করতে পারছেন, তার মানে আপনি 100 mbps ব্যান্ডউইথ পাবেন। আপনার পোর্ট 1 GB কিন্তু আপনি 1 GB শো হবে না, ওইখানে 100 MB আসবে। যখন আপনি 4 5 7 8 একসাথে মানে ঠিক মতো মানে কালার কোড মিলাইতে পারবেন, তখন আপনার যত পোর্টের যত জিবি আসবে অত জিবি আপনার 8 আর 9 হচ্ছে আমাদের খাওয়া ট্রান্সফার করার পর আইওটি ডিভাইস গুলো আমরা যখন রান করি যে ইউটিউব কেবল দিয়ে আমরা যে পিওএসইউজ এর মাধ্যমে পাওয়ার ওভার ইথারনেট পিওএসইউজ এর মাধ্যমে যখন আমরা কারেন্ট সাপ্লাই দিই, তখন হচ্ছে আমাদের 7 আর 8 কাজ হয়ে যাবে। আমাদের 1 2 3 আর 6 হচ্ছে ইন্টারনেট মানে কমিউনিকেশনের জন্য, 4 5 হচ্ছে ডুপ্লেক্স পাওয়ারের জন্য, আর 7 8 হচ্ছে পিওই সাপ্লাই দেওয়ার জন্য। তো কালার কোড যারা মেনটেন করবে না, মানে যারা যারা কাজ করে লোকাল ফলাফল, ওরা কি করবে সেম টু সেম কালার লাগাই দিয়ে চলে আসবে। হ্যাঁ, মানে কোনো মেনটেন নেই, মানে এই পাশে ব্রাউন ওই পাশে লাস্টে হোয়াইট দিয়ে দিছে হয়ে গেছে, হবে যদি সেম ওই কোডে একটা এরকম ট্রান্সফার হবে না, ওই ওই আসবে না। কোনো কোনো হচ্ছে যেগুলো হচ্ছে পিওই যে পাওয়ার ক্যামেরা না হয় কালার কোড মাস্ট বি আপনাকে যে স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করতে হবে। এই হলো 8টা তারের কাজ। 8টা তারের কাজ কি এটা ভালো করে মনে রাখবেন, এবং কেউ ইন্টারভিউ জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। এটা অনেকেই ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনি তো কেবল তৈরি করতে পারেন, বলেন তো 8টা তারের কোন তারের কাজ কি? তখন আপনার চোখ বদ্ধ করে বলবেন যে স্যার 1 2 3 6 হচ্ছে আমার কমিউনিকেশন করার জন্য বা ইন্টারনেটের জন্য, আর 4 5 হচ্ছে আমার ডুপ্লেক্স স্প্লিটের জন্য, 7 8টা স্যার আমার হচ্ছে পিওই সাপ্লাই দেওয়ার জন্য। শেষ। তখন বলে গুড। এটা হচ্ছে মূলত একবার স্ট্যান্ডার্ড থিওরি। অনেক ট্রেনার আছে এগুলো জানেও না, যেটুকু শিখছে ছোটকালে ওইটুকুই শিখে দিচ্ছে ফলাফল, কারণ এখন তো টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে। কারণ ওনারা যখন শিখছিল 10 বছর 20 বছর আগে, তখন তো আসলে আইওটি ডিভাইস ছিল না, পিওই কোনো সুইচও ছিল না, পিওই কোনো ডিভাইসও ছিল না। এখন তো এভেলেবেল, মানে আপনি এখন অ্যাডাপ্টার দিয়ে কোনো সিসি ক্যামেরা কেউ চালায় না, সবাই হচ্ছে পিওই সুইচ কিনে সিসি ক্যামেরা সব অ্যাডাপ্টার চালায়। মানে অ্যাডাপ্টার একটা খরচ আছে 150 টাকা 200 টাকা খরচ হয় অ্যাডাপ্টার একটা কিনতে, আর ওই অ্যাডাপ্টার আবার ধরেন 2 মাস 3 মাস পরে নষ্ট হয়ে যায়, তো সমস্যা। একবারে ইউটিউবে কেবল দিয়ে ডাইরেক্ট হচ্ছে পিও সুইচ থেকে দিয়ে দিবে, আপনি আইপিও চলে যাচ্ছে, কারেন্টও চলে যাচ্ছে, এবং আপনার বিলও কম আসবে এবং হচ্ছে ওই পাওয়ার অ্যাডাপ্টার যেটা আছে সেটার কস্টিংটা কমে যাচ্ছে। তো পিও সুইচ গুলো এখন এভেলেবেল হয়ে যাচ্ছে। আপনার আগামী 5 বছরের ভিতরে দেখবেন যে পিও সুইচ ছাড়া কোনো সুইচে মার্কেটে বিক্রি করবে না, কারণ সব ডিভাইস ওরকম আপডেট হয়ে যাবে।
কারেন্টটা কমানোর জন্য আর কি এই জিনিসগুলো করা হয়। ওকে, আমরা একটু ফাইবার নিয়েও আমরা আলোচনা করবো। ফাইবার কেবল, অপটিক্যাল কেবল, যারা আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করবো তো টুকটাক আমাদের একটু কেবল নিয়েও থিওরি থাকা লাগবে। আমাদের ইউটিউবে কেবল, ফাইবার কেবল, সিরিয়াল কেবল, এই কনসোল কেবল, বিভিন্ন কেবলে আমাদের কাজ আছে। তো এটাও সেম জিনিস, জাস্ট ফাইবার কেবল আমরা এটা মূলত হচ্ছে আমরা ইউটিউবে কেবলে আমরা যেরকম দেখছি হচ্ছে একটা কানেক্টর থেকে আরেকটা কানেক্টরের ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, মানে 300 ফিট। তো আমরা এখানে বলি যে হচ্ছে সবসময় 70% পর্যন্ত আমরা ইউজ করার চেষ্টা করি। মানে আমরা 70 মিটার পর্যন্ত এই এই ডিভাইস থেকে ওই ডিভাইসের ডিস্টেন্সটা রাখি হচ্ছে ইউটিউবি কেবলে, মানে স্টেট কেবল যেগুলাতে বা প্যাচ করে। আর ফাইবারে আসে আমরা হচ্ছে ডিস্টেন্সটা আমরা কতটুকু হবে এটা ডিপেন্ড করতেছে আমার হচ্ছে কোরের উপরে বা মুডের উপরে, বা মানে কয় কোর, সিঙ্গেল কোর না মাল্টি কোর, ওই ওই ফাইবার কেবলের ভিতরে কয়টা কোর লেজার আছে সেটার উপর ডিপেন্ড করে দূরত্বটা কাজ করে। সো মার্কেটে এখন এখন যে মার্কেটে ফাইবার কেবল গুলো আছে এখন মোটামুটি এটা 40 কিলো বা 100 কিলো পর্যন্ত ক্যাপাসিটি আছে সিঙ্গেল মুডে, মানে সিঙ্গেল লেয়ারে সিঙ্গেল করে ট্রান্সফার করার মতো। তো আপনি 100 কিলো কিন্তু অনেক দূর, হ্যাঁ, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত একটানা নিয়ে যেতে পারবেন। ঢাকা একটা ওএলটি লাগাবেন, কুমিল্লা পর্যন্ত যাই আরেকটা ওএলটি লাগাবেন, ওইখান থেকে সব ইউজারের নেট লাইন দিতে পারবেন। ভবিষ্যতে এটা আরো বাড়বে। তো ফাইবারের সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে এর যে কেবল আছে, এর কেবলের উপরে স্পিডটা ডিপেন্ড করে না। মানে ওই পোর্টের স্পিড কত হবে এটা ডিপেন্ড করে হচ্ছে সে যে কানেক্টরটা লাগাচ্ছে। যেরকম আমাদের এই ইউটিউবে কেবলে যেরকম হচ্ছে কেবলের উপরে কিন্তু ডাটা ট্রান্সফার স্পিড ইয়ে করে, ডিপেন্ড করে। ক্যাট 6, ক্যাট 7 বা 8, 9, 10 কেবলের উপর, কেবলই কিনতে হবে আপনি ওরকম, কানেক্টর তো আছেই। আর ফাইবারে হচ্ছে মূলত পোর্ট, মানে কানেক্টরটা কিনতে হবে আপনাকে ওই ডাটা ট্রান্সফার করার মতো, তাইলে হয়ে গেল। কানেক্টর গুলো কি হয়, এটার কানেক্টরের নাম হচ্ছে এসটি, এসসি, এলসি, এগুলো হচ্ছে কানেক্টরের নাম। আর আমাদের ইউটিউবে কেবলে আমরা একটা কানেক্টরের নাম শুনছি RJ45, বা আমরা আগে শুনছিলাম হচ্ছে RJ11, যেটা আমরা এখন আমাদের যে TNT ফোনে ইউজ হয় সাইড কেবলের, RJ11 বা RJ45। আর ফাইবারের কানেক্টর কিন্তু অনেক রকম কানেক্টর আছে, অনেক ডিভাইসে কিন্তু ইন্ডিভিজুয়াল কানেক্টর গুলা লাগাইতে হয়। বলেই মানে এটা বলা লাগানো থাকে যে এই কানেক্টর লাগাইতে হয়। তো কানেক্টরের উপরে কি হয়, আমাদের ব্যান্ডউইথ স্পিড বাড়বে, ডিস্টেন্সটা বাড়বে, কত দূরে যাবে এবং কত স্পিডে যাবে, এই দুইটা মূলত হচ্ছে কানেক্টরের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে আমাদের ইউটিউবি এবং ফাইবারের ভিতরে সবচেয়ে মেজর পার্থক্য। এগুলো আমরা দেখছি। এটা হচ্ছে RJ45 কানেক্টর, তো দেখতে কিরকম এটা আমরা সবাই জানি। আর ফাইবার যারা আমরা আগে কখনো দেখিনি ফাইবারের কানেক্টর গুলা, এটা হচ্ছে ফাইবারের কানেক্টর। এটার ভিতরে মূলত হচ্ছে ফাইবারের তারটা কানেক্টরে রাখা যায়। তো এই কানেক্টর গুলো যেরকম আমরা RJ45 একটা মার্কেট থেকে কিনলাম, তারপর হচ্ছে ইউটিউবি কেবলটা মেশিন দিয়ে কানেক্ট করে ফেললাম। আর এই ফাইবারের জন্য কিন্তু এরকম সিস্টেম নাই। ফাইবারের জন্য মূলত ফাইবার কেবলে হচ্ছে আমাদের এগুলো রেডিমেড কিনে নিয়ে আসতে হয়, এই মাথাগুলো কানেক্টর গুলো রেডিমেড কিনে নিয়ে আসতে হয়। এরপর আমরা বক্সের ভিতরে ফাইবারটা জোড়া দিয়ে দুই লেজার মেশিন। তো এটা হচ্ছে ডিফারেন্ট, মানে আপনি কানেক্টর ইউটিউবে কেবলটা যেরকম তার কাটে ঢুকে দিচ্ছেন আর নিজেরাই, আর ফাইবারে এসে কিন্তু নিজেরাই করা যায় না, এটা হচ্ছে ফ্যাক্টরি মেড। এগুলা এই কানেক্টর গুলো আগে থেকে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে এই পাশে যে মাথাটা থাকবে এটা আমাদের একটা টিজি বক্স থাকে, কালো বক্স গুলো দেখবেন আপনাদের যেখানে ফাইবার লাইন আছে, বড় বড় কালো বক্স। ওই বক্সের ভিতরে আবার স্প্লিটার লাগানো থাকে, যে এক কোর থেকে কয়জনকে ভাগ করা হবে, কয়টা লাইন দেওয়া হবে, ওইখানের সাথে কানেক্ট করে দিতে হয়। মানে এটা একটা রেডিমেড কিনতে হবে, এটা রেডিমেড কিনতে হবে। আর ফাইবারটা জোড়া দিতে হবে আমাদের স্প্লাইস মেশিন দিয়ে। শেষ। এটা হচ্ছে ফাইবারের হিসেব নিকাশ। এরপরে আচ্ছা, এগুলো ওই কানেক্টর গুলো সব এক একটা এক রকম কানেক্টর, এক একটা এক এক জায়গায় ইউজ হবে।
এগুলোই আমরা অলরেডি জানি, কারণ আমাদের সবাই ফাইবার কেবল বা হচ্ছে ইন্টারনেটের কাজগুলো আমরা অলরেডি দেখছি। উম, 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 এই কেবল গুলো আমরা অলরেডি জানি। হ্যাঁ, এগুলো আমাদের এই আমরা যে আগে ডিশের লাইন চালাইতাম সেই কক্সিয়াল কেবল, বা আমাদের এখন যে সিসিটিভি গুলো ইউজ হয় যেগুলো হচ্ছে ডিবিআর, ডিবিআর ইউজ করার জন্য আমরা এই কক্সিয়াল কেবল, কক্সিয়াল কানেক্টর গুলা, বিএনসি কানেক্টর, এই কানেক্টর গুলো ইউজ করি। বাট এটা আস্তে আস্তে এখন টেকনোলজি আপডেট হয়ে যাওয়ার কারণে এগুলো একটু কম ইউজ হচ্ছে আর কি। কারণ ওই ডিবিআর এ কিন্তু সিসিটিভির মেগাপিক্সেলের লিমিট আছে, মানে এইচডি কোয়ালিটিতে যাওয়া যায় না, মানে আবার হচ্ছে ভিডিও ফুটেজটা ক্লিয়ার থাকে না। ওই কারণে আমরা ডিবিআর থেকে আস্তে আস্তে এনবিআর চলে যাচ্ছে। এনবিআর এ হচ্ছে মেগাপিক্সেল ভালো, এবং কানেক্টর হচ্ছে আমাদের ইউটিভি কেবলের কানেক্টর বা ফাইবার কেবলের কানেক্টর দিয়ে আমরা লাগাইতে পারি। তো কক্সিয়াল কেবল আস্তে আস্তে চলে যাবে, বেশি দিন ইউজ হবে না আর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের একটা র্যাক, মানে এগুলা যারা বড় নেটওয়ার্ক নিয়ে কাজ করে তাদের অফিসে, বা আমরা যারা এটিএম বুথে যাই, দেখবেন যে টাকা তুলতে গেলে ওই এটিএম বুথের মেশিনের পাশেই দেখবেন যে একটা র্যাক আছে। ওই র্যাকের ভিতরে তাদের যে সার্ভার গুলা বা রাউটার গুলা, সুইচ গুলা বসানো থাকে। এরকম একটা র্যাক আপনি 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকা দিয়ে কিনতে হয়। এগুলোর আবার কয়েকটা মাপ আছে, 32, 24, 42, এই যে 42 ইউ, 67, 32, 22, 18, 12, মানে এগুলো হচ্ছে মানে ওই আমাদের যে প্লেট রাউটার গুলো আছে ওটাকে বলা হয় 1 ইউ। তার মানে 42 ইউ নিলে আপনি এখানে যদি সিঙ্গেল ইউ ডিভাইস বসান তাহলে 42টা বসাইতে পারবেন। আর ডাবল ইউর বসান, মানে অনেক ডিভাইস আছে ধরেন 60টা ইউ লোড নেবে বা 2 ইউ লোড নেবে, তখন হচ্ছে কম বসবে। আপনার ডিভাইস কয়টা, ওই ডিভাইস গুলা এক একটা ডিভাইস কত ইউ, সেই অনুযায়ী আপনাকে র্যাক কিনতে হয়। প্যাচ প্যানেল, এগুলো আপনারা যারা হচ্ছে নেটওয়ার্কে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে, মানে কেবলিং তৈরি করার কাজ করে, তারা এই প্যাচ কেবল দিয়ে মূলত হচ্ছে র্যাকের যে রাউটারের যে কানেকশনটা আসবে সেই কেবলটাকে একটু ডিজাইন করে, মানে এটাকে অর্গানাইজ করা, মানে সুন্দর করে যেন কানেক্টর লাগে, পেছানো গোছানো যেন না হয়। এই পেছানো গোছানো যেন উল্টে না যায় বা কেবলটা আইডেন্টি করতে সুবিধা হয়, তখন হচ্ছে আমরা প্যানেল ম্যানেজার বা প্যাচ প্যানেলটা ইউজ করি। হ্যাঁ, এই যে কেবল ম্যানেজার, এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে কেবল গুলো সাজায় রাখা যায় আর কি। এইটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাগ, যেটা আমরা আমরা সহজভাবে বলি আর কি, ঘরের ভিতরে যে মাল্টিপ্লাগ আছে সেই মাল্টিপ্লাগ। বাট এটা আমরা এই র্যাকের ক্ষেত্রে এটা বলা হয় হচ্ছে নেটওয়ার্কের র্যাকের পিডিইউ, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট। এটা হচ্ছে প্রতিটা র্যাকের ভিতরে আপনাকে লাগাইতে হবে আপনার ডিভাইস অনুযায়ী, কারণ এটার ওই আমাদের সার্ভার হচ্ছে অনেক পাওয়ার লোড নেয়। নর্মাল মাল্টিপ্লাগ আপনি ইউজ করবেন, 1 সপ্তাহের ভিতরে ওই 500 টাকার মাল্টিপ্লাগ নষ্ট হয়ে যাবে। আর এই পিডিইউ গুলো কিন্তু অনেক দামি, এগুলো ইউজ করতে হয়, কারণ আপনার র্যাকে যখন একবার সার্ভার কানেক্ট করবেন এটা তো 1 টানা 10 বছর চলবে। তো এই কারণে পিডিইউ গুলো একটু দামি কিনতে হয়। এক একটা পিডিইউ 10,000, 20,000, 30,000 টাকা দাম আছে, মানে 10টা পোর্ট থাকবে বা 8টা পোর্ট থাকবে এরকম। ওকে, মোটামুটি আমরা থিওরিক্যালি অনেক কিছু আলোচনা করছি। আমরা হচ্ছে এখন আস্তে আস্তে প্র্যাকটিক্যালে চলে যাব। তো প্র্যাকটিক্যাল শেখার জন্য আমরা যেটা আমাদের রাউটার, সুইচ এবং কম্পিউটার, এই 3টে ডিভাইস দরকার হয় আমাদের নেটওয়ার্কিং শেখার ক্ষেত্রে। তো আমরা এই নেটওয়ার্কিং করার ক্ষেত্রে আমাদের অনেকগুলা সফটওয়্যার আছে যেটাতে আমরা ভার্চুয়ালি তৈরি করতে পারি। তার ভিতরে সিসকো কোম্পানি একটা তৈরি করে রাখছে, সেটার নাম হচ্ছে প্যাকেট ট্রেসার। আবার জিএনএস3, ইভিএনজি, ইল্যাব, তারপর হচ্ছে তারপরে আমাদের হুয়াইর আলাদা প্যাকেট ট্রেসার আছে। মানে অনেক কোম্পানি কিন্তু এই ইমুলেটর সফটওয়্যার বা সিমুলেটর সফটওয়্যার গুলা তৈরি করে রাখছে, যে আপনি প্র্যাকটিক্যাল কাজটা এখানে লাইভ দেখতে পারবেন। তো আমরা আমরা আসলে আমাদের এই কোর্সে আমরা সিসকো প্যাকেট ট্রেসারটা শিখবো,
সাথে হচ্ছে জিএনএস থ্রিটা শিখবো। কারণ সিসকো প্যাকেট টেস্টারে আমরা হচ্ছে সিমুলেট করে দেখাইতে পারবো, আমরা ইমুলেট করতে পারবো না। মানে রিয়েল মানে সিমুলেট মানে জাস্ট আমরা দেখবো যে প্যাকেটটা যাচ্ছে, কিন্তু অরিজিনালি আমার এই পিসিতে আমি ইন্টারনেটটা চালাবো এটা কিন্তু পারবো না। আমরা একজন ইউজার ফেসবুক অফ করে দিচ্ছে এটা কিন্তু পারবো না আমরা সিসকোতে চেক করার জন্য। এটার জন্য আমাদের জিএনএস থ্রি প্রয়োজন হবে। তখন আমরা জিএনএস থ্রি নিয়ে আমরা 2 দিন ক্লাস করবো, জিএনএস থ্রি ক্লিয়ার হয়ে যাবে। সিসকো প্যাকেট টেস্টার নিয়ে কয়েকদিন ক্লাস করবো, সিসকো প্যাকেট টেস্টার ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন সব কাজ। এরপরে আর আপনারা আমার কাছে ক্লাসে করা লাগবে না। সিসিএনএ, সিসিএনপি, সিসিআই, যত লেভেলের কাজ আছে সবগুলো আপনি নিজের কম্পিউটার থাকলে আপনি নিজেই প্র্যাকটিস করে করে ফেলতে পারবেন। কারণ দেখবেন যে সারা পৃথিবীতে বা বাংলাদেশে সিসিএনএ কোর্স সবচেয়ে বেশি চলে। সিসিএনবি আপনি কোর্স পাবেন না, সিসিএ কোর্স তো নাই। কারণ যে লোক সিসিএনএ কোর্স শিখছে, যখন সেই এইসব সফটওয়্যার গুলোর কাজ শিখছে, তারা তো রাউটার কিনে লাগতেছে না, সে নিজে বাসায় বসে বসে গুগল দেখে দেখে সিসকোর ওয়েবসাইট দেখে দেখে নিজেই ওই প্রোটোকল গুলা কনফিগার করলো, দেখলো যে কাজ করে, সে নিজেই কোম্পানিতে পেমেন্ট করে ফেললো, হয়ে গেল। তারা ওই কোর্স করা লাগতেছে। এই কারণে সিসিএনএ কোর্স সবাই জীবনে একবারে করে, এরপরে আর তার কোনো কোর্স করতে হয় না নেটওয়ার্কিং এর। বাকি কোর্স গুলো সে নিজে নিজে বাসা ল্যাবে প্র্যাকটিস করে করে সে শেষ করে ফেলবে। তো আপনারাও দেখলেন যে 5 বছর পরে দেখবেন যে আপনারা সব পারেন। তো আমরা আগামী ক্লাস থেকে এই প্র্যাকটিক্যাল ল্যাব গুলো নিয়ে শুরু করবো সিসকো প্যাকেটের থেকে। তো আপনারা যেটা করবেন সবাই সিসকো এই কি বলে প্যাকেটের সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবার একটা কাজের জন্য এটা করে ফেলবেন, যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করবেন সারা জীবন। নেটাগেট.com, এটা হচ্ছে সিসকোর একাডেমি একটা। এখানে অনেক ফ্রি কোর্স আছে। আহ, এখানে অনেক ফ্রি কোর্স আছে, আপনি এই ফ্রি কোর্স গুলো আপনি একটু পড়বেন। আহ, দেখেন সাইবার সিকিউরিটি, এআই, প্যাসিভ নেটওয়ার্কিং, এখানে অনেক ফ্রি কোর্স আছে। আবার টাকা দিয়েও কোর্স করা যায়। তো আপনি ফ্রি কোর্স গুলো নিজে যদি এনরোল করে নেন নিজের অ্যাকাউন্টে, তাহলে আপনার জন্য সুবিধা। মানে আপনি যে টপিক গুলো জানলেন, সাইবার সিকিউরিটি আপনি কোনো জায়গায় শিখতে গেলেও আপনার টাকা লাগবে, তো আপনি এখানে ফ্রি পাচ্ছেন, সেখান থেকে দেখে নেবেন। আর আমাদের প্যাকেজটা ডাউনলোড করার জন্য কিন্তু এই আমাদের নেটাগেটে আমাদের অ্যাকাউন্ট থাকা লাগে। নাহলে কিন্তু আপনি হচ্ছে ওই প্যাকেট ডেসার রান করতে পারবেন না, বা লগ ইন করতে পারবেন না, বা প্যাকেট ডেসার ডাউনলোড করতে পারবেন না। এটা সিসকো ওই সিস্টেম তৈরি করে দিয়েছে। বাট কেউ একজন ধরেন আমার কাছে প্যাকেট ডেসার ফাইল ডাউনলোড করছে, আপনারা দিয়ে দিলেন, আপনারা সেট আপ করে নিলেন। আর আপনি যখন প্যাকেট ডেসারটা ওপেন করবেন বা লগ ইন করতে যাবেন, তখন বলবে যে নেটাগেটের অ্যাকাউন্টে লগ ইন করেন। তখন তো আপনার অ্যাকাউন্ট নাই, তখন তো আপনি লগ ইন করতে পারবেন না। তার একটা বাইপাস আমরা আছে, ইন্টারনেটটা অফ করে দিয়ে আমরা প্যাকেটটা স্যারে লগ ইন করতে পারি। তো আমি চাচ্ছি যে সবাই এই নেটাগেটে অ্যাকাউন্টটা করে নেবেন। এই নেটাগেট.com যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই পাশে যে সাইন আপ, নিজের নাম মেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ করবেন। এরপরে এখানে লিখবেন হচ্ছে প্যাকেটটা স্যার ডাউনলোড। দেখবেন যে আপনি আমরা এই যে এখান থেকে প্যাকেটটা স্যারটা ডাউনলোড করতে পারবেন। প্যাকেটটা স্যার মানে প্যাকেটটা ডাউনলোড করতে গেলে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। গুগলে যে ডাইরেক্ট হচ্ছে সিসকো প্যাকেটটা স্যার ডাউনলোড লিখবেন, নেটাগেট একাডেমির ওয়েবসাইটটা আসবে, এখানে ডাইরেক্ট ক্লিক করবেন। এরপরে নিচে পাবেন হচ্ছে ডাউনলোড বাটন। যখন লগ ইন করা থাকবে তখন আপনি নিচে একটু যাবেন। এরা আবার ওয়েবসাইট নতুন নতুন করে ডিজাইন করে ফেলে মাঝে মাঝে, ওরা আবার খুঁজে পাওয়া যায় না। ডাউনলোড
আমার এই সবগুলো কোর্স পরেই আছে। আপনি যখন কোর্স হ্যান্ডেল করবেন তখন আপনার আপনার অ্যাকাউন্টে এরকম ভাবে সবগুলো দেখাবে। পাচ্ছি না কেন? ডাউনলোড। হ্যাঁ, গুগলে লিখলে আপনি চলে আসবে, যেন লগ ইন করা থাকলে আপনার ডাউনলোড অপশনটা চলে আসবে। এই যে আমার এখানে ডাউনলোডের অপশন চলে আসছে, এখানে ক্লিক করলেই ফাইল ডাউনলোড হবে। এরপরে ডাউনলোড করার পর আপনার এই সেট আপ দিবেন। সেট আপ দেওয়ার পরে আপনি এই আপনার কম্পিউটারের স্টার্ট মেনু থেকে প্যাকেটেজটা প্রোগ্রামটা রান করবে। আমি রান করলাম, এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করা ছিল বিদায় চলে আসছে। বাট আপনি যখন ওপেন করবেন তখন লগ ইন চাবে, তখন ওই যে নেটওয়ার্কের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর যদি লগ ইন না হয়, আপনার পিসির ইন্টারনেটটা অফ করে দিবেন। পিসির ইন্টারনেটটা অফ করে দিয়ে দেন প্যাকেটেজটা লগ ইন করবেন, দেন আবার ইন্টারনেটটা চালু করবেন, তাইলে আপনার এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এটা সিসকো সিস্টেম করে দিয়েছে যে সবাই যেন তাদের অ্যাকাউন্টটা রান করে। তো আপনারা আগামী ক্লাসে সবাই, এখন থেকে আমরা ল্যাব করব, মানে আমরা যেটা শিখবো আপনি বাসায় ওটা প্র্যাকটিস করবেন। আপনার ল্যাপটপ আছে, ল্যাপটপ প্র্যাকটিস করবেন। তো এটা সবাই যেন আগামী ক্লাসে, মানে আপনারা এই প্যাকেজটা ডাউনলোড করে এই পর্যন্ত চলে আসেন। আর যদি যারা একটু বেশি পারেন তাহলে মোটামুটি নিচে রাউটার, সুইচ, পিসি কিভাবে কানেক্ট করে, কেবল কিভাবে কানেক্ট করে, এগুলো একটু প্র্যাকটিস করে নিবে, তাইলেই হবে আবার। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। তো আমরা প্যাকেটটা স্যারে মোটামুটি 5টা ক্লাস হয়ে গেলে আমরা জিএনএস 3 চলে যাবো। তখন আপনি ওই যে বললাম যে সিসিএনপি লেভেলের কাজগুলো জিএনএস 3 প্র্যাকটিস করতে পারবেন। মানে প্যাকেট টেস্টারে হচ্ছে মূলত অ্যান্টি লেভেলের ডিভাইস গুলো দেওয়া আছে, ছোট ছোট ডিভাইস, এবং অ্যান্টি লেভেলের কমান্ড গুলো আপনি দিতে পারবেন। কিছু কিছু কমান্ড আপনি করতে পারবেন না। আবার হচ্ছে ধরেন আপনি একটা রাউটার নিচ্ছেন, আপনি একটা পিসি নিচ্ছেন, and এই পিসি থেকে আপনি ফেসবুকে যাবেন, এটা পারবেন না। এটা জাস্ট প্যাকেট সেন্ড করার জন্য এখানে মেসেজ বা পিং করতে পারবেন। আমি জিএনএস যখন আমরা শিখবো তখন আপনি এই পিসিতে লগ ইন করে ইন্টারনেট, ফেসবুক চালাতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন। তখন আবার রাউটারে ঢুকে আপনি কি করলেন, ফেসবুক অফ করে দিলেন বা এর ইন্টারনেট অফ করে দিলেন, দেখবেন যে এবার টেস্ট করবে, দেখবেন যে না আর ফেসবুকে যায় না। তখন হচ্ছে রিয়েল, ওইটা আমরা জিএনএস 3 ওটার জন্য বা ইভেনজি ওইটার জন্য আমাদের ইউজ হয়। তো ওই লেভেলে আমাদের কাজ শিখতে গেলে আমাদের একটু সবারই ল্যাপটপ কিন্তু 12 জিবি বা 16 জিবি র্যাম প্রয়োজন হবে, কিন্তু 8 জিবি র্যাম দিয়ে আমাদের আসলে ওই ওই একটু বেশি শিখতে গেলে সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে আমার এই পিসি, দেখেন আমার এই পিসি কোরাই 3 কিন্তু অনেক ছোট প্রসেসর, আমার র্যাম কিন্তু বেশি। আমার র্যাম কত, 24 জিবি। আমার এসএসডি ডাবল লাগানো আছে, ল্যান্ড কার্ড ডাবল লাগানো আছে, গ্রাফিক্স কার্ড লাগানো আছে। দেখেন আমরা অনেকেই দেখেন ওই 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনি, কিন্তু আমরা বুঝি না যে এই ল্যাপটপের আসলে ইউটিলাইজ করতে পারবো কিনা। এই যে কোরাই 3 যে কোর গুলো আছে, দেখেন আমার এটা একবার কোরাই 3 9 জেনারেশন, অনেক আগের। এই 60টা কোর আছে। 60টা কোরকে ইউটিলাইজ করতে হইলে মিনিমাম 32 জিবি র্যাম লাগে। মানে আপনি প্রতি কোরকে আপনার 8 জিবি র্যাম দিয়ে আপনি লোড দিতে হবে, তাহলে যে কোর ইউজ হবে, আদারওয়াইজ ইউজ হবে না। কারণ আমি যদি আরো 10টা সফটওয়্যার আমার এই কম্পিউটার ওপেন করি, আমার এই সিপিইউ 80% কখনো কন্টিনিউ চলবে না, তো সবসময় 40-50% চলে যাবে। আমার বেশি ইউজ হবে কোনটা, র্যাম বেশি ইউজ হবে, আমার হার্ড ডিস্ক বেশি ইউজ হবে। তো এই দুইটা মূলত হচ্ছে হাই স্পিডের কানেক্ট করতে হবে। তো সবসময় যদি আপনার কোরাই 3 নেন কোনো সমস্যা নাই, আপনি র্যাম নেবেন বেশি করে। আর হার্ড ডিস্কটা নেবেন, এই হার্ড ডিস্কটা হচ্ছে সবচেয়ে বড় টেকনোলজি। যারা অনেকে ল্যাপটপ কিনে কিন্তু ওটার ভিতরে বসাই দেওয়া হচ্ছে আগের হার্ড ডিস্ক গুলো, SATA 4 হার্ড ডিস্ক। এখন হচ্ছে কি এসএসডি চলে যাচ্ছে, M2 চলে যাচ্ছে, এনভিএমই টেকনোলজি চলে যাচ্ছে। এগুলো হচ্ছে অনেক দ্রুত ডাটা ট্রান্সফার করে এবং আপনি কাজ করতে সুবিধা হয়।
এবং সাথে একটা ছোট 1,000 2,000 টাকার একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন। আমি 3,000 টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড 2 জিবি, আমার হচ্ছে 2 জিবি গ্রাফিক্স কার্ড, 2 জিবি কানেক্ট করছি, কারণ গ্রাফিক্স কার্ড ইউজ হইলে আমাদের মনিটরের যে আউটপুট গুলা এগুলা কিন্তু র্যাম থেকে কিছুটা কমে গ্রাফিক্স কার্ডে শিফট হয়, প্রসেসর থেকে কমে গ্রাফিক্স কার্ডে শিফট হয়। এটা আমার অনেক বেশি প্রোগ্রাম চলে, কারণ আমরা তো হার্ডওয়্যার নিয়ে কাজ করি, আমরা সব জানি কোনটাতে কি করা লাগে। আমার এই পিসি ধরেন হচ্ছে আমার এই পিসিতে আমি উইন্ডোজ দিচ্ছি, দেখা যায় আমার এই পিসিতে আমি উইন্ডোজ দিচ্ছি যে 2022 সালে, বুঝলো? এই, আমার এই পিসিতে উইন্ডোজ দিচ্ছি কত সালে? 2022 সালে। তার মানে এই, আর আবার আমি এই কম্পিউটার দেখেন, আমি লাস্ট রেজিস্টার দিছি হচ্ছে 15 তারিখ, মানে আজ থেকে আরো 8 দিন আগে। এর আগে শুধু আমি শাট ডাউন করছি, রেজিস্টার চালাই না, মানে আমার পাওয়ার অফ হয় না, কিন্তু আমার পিসিতে কোনো সমস্যা নেই, আমার ওএস এর কোনো সমস্যা নেই। মানে আপনি যদি ওই যে বললাম না, আপনি সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স, পাওয়ার সাপ্লাই, এটা যদি ভালো করে বুঝেন যে আসলে কোন কোন হার্ডওয়্যারটা কোন কাজে ইউজ হয়, তাহলে আপনার অ্যাজ এ ইঞ্জিনিয়ার হতে পারবে। তাহলে আপনি বিএসসি কমপ্লিট করলেন, এমএসসি কমপ্লিট করলেন, ওই কদিন পরে আপনার ল্যাপটপ হ্যাং করবে, আপনি বুঝবেন না যে কি কারণে করতেছে। তো আপনার প্রতিটা ডিভাইস বুঝতে হবে যে কোন ডিভাইসের সাথে কার সাথে কি সম্পর্ক। আমরা ল্যাপটপ কিনতে গেলে দেখবেন যে সবাই কোরাই 7 নেয় বা কোরাই 9 নেয়, কিন্তু র্যাম 8 জিবি, লাভ কি? আপনার কোরাই 5 এর র্যাম ইউজ করতে গেলে আপনাকে 64 জিবি র্যাম র্যাম ইয়ে করতে হবে। কোরাই 5 এর রিসোর্স পুরাটা ইউজ করতে গেলে আপনাকে 64 জিবি র্যাম লাগাইতে হবে। কোরাই 7 এর রিসোর্স ইউজ করতে গেলে 128 জিবি র্যাম লাগাইতে হবে। তো আমরা তো র্যামই ইউজ করি না, তো এই কারণে আমাদের র্যাম না ইউজ করাতে আমাদের সিপিইউ কখনো 90% 80% কখনোই ইউজ হয়। কারণ আমার টাকাটা লস না, যে আমি একটা প্রসেসর কিনলাম 1 লাখ টাকা দিয়ে, সেটা ইউজই করতে পারতেছি। তো আপনি সবসময় র্যাম আর হার্ড ডিস্ক বেশি নেবেন। আপনি সিপিইউ রে একটা মানে সফটওয়্যার চালাতে চালাতে সিপিইউ রে 80% নেবেন, যখন দেখবেন যে আপনার 80% হয়ে গেছে, তখন বুঝবেন যে হ্যাঁ আমার এবার প্রসেসরটা চেঞ্জ আপগ্রেড করতে হবে। তার আগে করা দরকার নেই। আমার এই কম্পিউটার 2019 সাল থেকে চলতেছে, আমার মাদার বোর্ডে হাত দেওয়া লাগে নাই, আমার র্যামে হাত দেওয়া লাগে নাই, আমার স্টোরেজ গুলো আমি চেঞ্জ করছি। মানে আগে এই বড় হার্ড ডিস্ক গুলো ছিল, উম, আর এখন এসএসডি ইউজ করতেছি। একটা M2 লাগানো আছে, একটা এসএসডি লাগানো আছে। আমার ওই- আমার হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা, ওই পাওয়ার সাপ্লাইটা আমি 5,000 টাকা দিয়ে কিনছি, মানে 500 টাকা পাওয়ার সাপ্লাই খাবে। কম্পিউটারের ইকুইপমেন্ট গুলা ভালো থাকার জন্য, র্যাম, মাদারবোর্ড, হার্ড ডিস্ক ভালো রাখার জন্য আপনাকে দামি পাওয়ার সাপ্লাই কিনতে হবে। সবসময় দামি পাওয়ার সাপ্লাই কিনবেন, আপনার এই পিসিতে 10 বছর হাত দেওয়া লাগবে না। 5,000 টাকা দামের পাওয়ার সাপ্লাই কিনলে পিসিতে 10 বছরও র্যাম নষ্ট হবে না, হার্ড ডিস্ক নষ্ট হবে না, উইন্ডোজ ক্র্যাশ করবে না। এটা কিন্তু অনেক ইঞ্জিনিয়ার জানেও না। সবাই 500 টাকা 1,000 টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে চলে আসে। যাই হোক, আমরা আরো অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারবো, কারণ আপনি একটা কোম্পানি যখন কাজ করবেন আপনার উপরে কিন্তু এগুলো দায়িত্ব থাকবে। এখন ধরেন হচ্ছে আপনাকে নিচে আইটি সাপোর্টের জন্য বললে একটা পিসি বানান, আপনি পিসি বানাইছেন, ওই পিসি কতক্ষণ পর পর হ্যাং করে, কতক্ষণ পর পর নষ্ট হয়ে যায়, তখন বলবে যে ইঞ্জিনিয়ার তো ভালো না, কোম্পানি তো আর বুঝবে না। আর কোম্পানির আপনি আপনি বলবেন যে স্যার 10,000 টাকা দিয়ে যেটা কিনি, এটা 2 বছর আমার নষ্ট হবে না, আর যদি এটা 2,000 টাকা দিয়ে কিনি তাহলে এটার কোনো গ্যারান্টি নেই, আপনি কোন দিকে যাবেন? তারা যদি রাজি হয় 2,000 টাকা, আপনি 2,000 টাকা দিয়ে কিনবেন, কিন্তু আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে ভালোটা খারাপটা বলতে হবে। আর আপনি নিজে যখন জানবেন না তখন আর বলবেন কিছু। ঠিক আছে, তাহলে আজকে আমি শেষ করে দিলাম। আহ, স্যার আমাদের সিসকো শেষ হওয়ার পরে কি মাইক্রোটেক শুরু করবেন? হ্যাঁ, আমাদের এই কোর্সের লাস্ট ক্লোজিং এ যাই আমাদের মাইক্রোডিক হবে, কারণ আমাদের এই সিসিএন এর কোর্স চলাকালীন অবস্থায় আমরা আইটি সাপোর্টের কিছু কাজ শিখবো, ফাইল শেয়ারিং, প্রিন্টার শেয়ারিং, পিসি ট্রাবল শুটিং, এর ফলে যাই হচ্ছে মাইক্রোডিক যেন আপনি একটা অফিসে আইটি সাপোর্ট হিসেবে কাজ করতে পারেন। আচ্ছা স্যার, আমাদের প্র্যাকটিক্যালি কাজ শেখার কোনো ওয়ে আছে নাকি এরকম কিছু?
প্র্যাকটিক্যাল করতে গেলে আপনাকে কোনো একটা কোম্পানি